আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোদের একজন প্রতিদ্বন্দ্বী কমে গেল যা। রেশমি বলল। শান্তি শান্তি। আশিক মুখ বাঁকিয়ে বলল, এত শান্তি আশা করো না চুমকি, একা পথে তুমিও বেশি দিন চলতে পারবা না, দেখবা খুব শীঘ্রই তোমারও বিয়ের সানাই বেঁচে যাবে। রেশমি ওর কথায় খ্যাক করে ওঠে। অর্ষা আর আহিলের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। বাসায় ফিরে দেখে রেনু ছাড়া কেউ নেই। আহিল সোফায় শরীর এলিয়ে জিজ্ঞেস করে, বাসা সবাই কোথায়? রেনু ঠান্ডা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, আপনার চাচার বাসায়। আপনারে তো কড্ডি ফোন দিল, ধরেন নাই ক্যাল। আহিল প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখে বাবা মা দুজনে মিলে 16 বার ফোন করেছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় আহিল টের পায়নি। ও কল ব্যাক করে, কথা বলে ফোন রেখে রেনুকে বলে, চাচার বাসায় যেতে হবে, অর্ষাকে একটু ডেকে দাও তো। রেনু গিয়ে অর্ষাকে ডেকে আনে। অর্ষার অবস্থা ঘুমে ঠুলুঠুলু। সে হেলতে তুলতে এসে বলে, কি হয়েছে? তুই ঘুমোচ্ছিলি? না, শুয়েছিলাম। কিছু বলবি? আব্বু আম্মু চাচার বাসায়, রাতে ওখানেই ডিনার করবে, তোকে নিয়ে যেতে বললো। না না বাবা, আমি এখন আর কোথাও যেতে পারবো না। এমনি শরীর ভালো না, তার মধ্যে মাত্র বাহির থেকে আসলাম। তাহলে কি তুই একা থাকবি? একা কোথায়, রেনু আপা তো আছে। তো কি চল যাই? না রে, জোর করিস না প্লিজ। শিওর থাকতে পারবি? না রে বাবা, তুই চিন্তা করিস না। আচ্ছা সাবধানে থাকিস, কিছু লাগলে রেনু আপাকে বলবি। অর্ষার মাথায় হাত বুলিয়ে বলল আহিল। অর্ষা হেসে ফেলে। কেয়া, তিয়াশার, আহিল ছাড়া কেউ তাকে এভাবে আদর করে না। এই মানুষগুলোর জন্যই বোধহয় সে বেঁচে আছে। এরা ছাড়া তো তার আর কেউ নেই। সে কখনো নিজের একটা মানুষ হবে এটাও ভাবে না। নিজের মানুষ নিয়ে তার কোনো স্বপ্ন নেই। আহিল যাওয়ার আগে রেনুকে বলে গেল, অর্ষার কাছে থেকে থাকো আপা। আচ্ছা ভাইজান, আইনে কোনো চিন্তা করেন না। আহিল চলে যাওয়ার পর অর্ষা নিচের ঘরে গিয়ে শুয়ে পড়ে। অসময়ে ঘুম পাচ্ছে তার। দু চোখের পাতা এক করতেই কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে যায়। অর্ষা আর রেনু ছাড়া বাড়িতে কেউ নেই। দুজনের উপস্থিতিও আলাদা স্থানে। রেনু অবশ্য অর্ষার সাথে অর্ষার রুমেই থাকতে চেয়েছিল, তবে অর্ষা রাজি হয়নি। সে ঘুমাবে আর অন্যজন জেগে পাহারা দিবে, ব্যাপারটা তার পছন্দ নয়। এত সুখ তার জন্য নয়। এ বাড়িতে আসার পর যেই আরাম আয়েশ করছে সেটাও তো তার কল্পনাতীত ছিল। অর্ষা ঘুমাচ্ছে, রেনুর কোনো কাজ নেই, তাই সে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। রাত প্রায় 11টা। কলিং বেলের শব্দ শুনে দৌড়ে যায় রেনু, তবে দরজা খুলে তার চক্ষু চড়ক গাছ। সে ভেবেছিল আহিল ওরা ফিরে এসেছে, কিন্তু দরজার ওপাশে মাথায় ব্যান্ডেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আহনাব। ক্লান্ত শরীর, রক্তে ভেজা সাদা শার্ট, সম্পূর্ণ শার্ট নয়, ঘাড়ের দিক দিয়ে ছোপ ছোপ রক্ত শুকিয়ে যাওয়া দাগ। রেনু গগন বিদারী চিৎকার দিয়ে ডাকল, অর্ষা আপা গো। আহনাব হাত দিয়ে দোকান চেপে ধরে। রেনুর চিৎকারে ঘুমন্ত অর্ষা ধরপড়িয়ে উঠে বসে। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে। বোঝার চেষ্টা করলো সে স্বপ্নে দেখছে, এসব নাকি বাস্তবেই তার সাথে হচ্ছে। যখন দ্বিতীয়বার রেনুর গলা শুনল তখন সে বুঝতে পারল আসলে এটা তার স্বপ্ন বরং বাস্তব। ক্লান্ত ও অসুস্থ শরীরটাকে সে জোরপূর্বক টেনে নিয়ে গেল ড্রয়িং রুমে। সেখানে কেউ নেই। রেনুর অকারণে এত জোরে চিৎকার করায় বিরক্ত হয়ে আহনাব ধমকে বলেছিল না চেঁচিয়ে যেন ওর ঘরে কফি নিয়ে আসে। তাই অর্ষা ড্রয়িং রুমে গিয়ে কাউকেই পেল না। হঠাৎ করে এই রেনু আপাটা কোথায় উধাও হয়ে গেল? সে কোথায় খুঁজবে এখন? এটা তার মতিভ্রম বা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেছে ভেবে ফিরে আসছিল। তখন হন্ততন্ত হয়ে রান্নাঘর থেকে বের হয় রেনু। অর্ষাকে দেখে পেছন থেকে ডেকে বলে, আফা আফা খাড়ান, কই যান? অর্ষা ভরকে যায়। দ্বিধান্বিত কণ্ঠে জিজ্ঞেস করে, একটু আগে কি তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ আফা, জানেন না তো কি হয়েছে? অস্থির হয়ে বলল রেনু। অর্ষা কপালে ভাঁজ টেনে বলে, কি হয়েছে? বড় ভাইজান অ্যাক্সিডেন্ট করছে। কি?
আচমকাই শব্দটা বের হয়ে যায় অর্ষার কণ্ঠনালী থেকে। একটু থেমে সেও রেনুর মতো অস্থির চিত্তে জিজ্ঞেস করে, কিভাবে? কোথায় এখন সে? জানি গো আফা, অহনহের ঘরেই আছে। আমারে কইল কফি নিয়ে যাইতে। অর্ষা আর সেখানে না দাঁড়িয়ে আহনাপের রুমে দৌড়ে গেল। পিছু পিছু কফি নিয়ে রেনুও এলো। আহনাপ তখন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছিল। একটা ট্রাউজার শুধু তার পরনে। এই অবস্থায় অর্ষার সামনে তার ভীষণ লজ্জা লাগছিল, তাই হাতের তোয়ালিটা পিঠের ওপর দিয়ে শরীরটা ঢেকে নিল। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি? অর্ষা হা করে তাকিয়ে আছে। খালি গায়ে থাকার দরুন আহনাপের হাতের বাহুতে আর পেটের দিকে ক্ষত সে দেখে ফেলেছে। লাল হয়ে ফুলে আছে ক্ষত স্থানগুলো। মাথায়ও সম্ভবত ভালোই আঘাত পেয়েছে, নয়তো ব্যান্ডেজ নিশ্চয়ই করা লাগতো না। এই অবস্থায়ও একটা মানুষ এত কুল, এত শান্ত। অর্ষা বোকার মতো বলে ফেলল, আপনার ব্যথা করছে না? আহনাপ হাতের ইশারায় রেনুকে কফির মগটা দিতে বলল। রেনু এগিয়ে এসে কফির মগ দিয়ে আবার অর্ষার পিছনে গিয়ে দাঁড়ালো। আহনাপ কফিতে চুমুক দিয়ে পড়ল, তোমার কি মনে হয়? আমার কি মনে হবে? ব্যথা তো আর আমি পাইনি। আপনি এত কুল আছেন কিভাবে অ্যাক্সিডেন্ট করেও? আমি হলে তো মনে হয় 1 মাস আগে হসপিটালের বেড থেকে উঠতেই পারতাম না। আহনাপ হেসে ফেলল। ওর হাসিতে বিব্রত হয় অর্ষা। সে কি হাসির মতো কিছু বলেছে? পেছন থেকে রেনু ফিসফিস করে অর্ষাকে বলল, অ্যাক্সিডেন্ট কইরা ভাইজানের মনে হয় মাথা নষ্ট হইয়া গেছে আফা। হুদায় হাসতাছে। ভাইজানের কি পাবনা হাসপাতালে ভর্তি করব? ওইখানে সব মেন্টাল মানুষ থাহে। অর্ষা পা দিয়ে রেনুর পায়ে আস্তে খোঁচা দেয়। রেনু থেমে যায়। এদিকে মগের সবটুকু কফি শেষ করে বিছানায় বসে আহনাপ। শরীরের ব্যথাগুলো আবার জাগ্রত হয়েছে। সে দাঁতে দাঁত চেপে ব্যথা নিবারণ করার আপ্রাণ চেষ্টা করে। ব্যথাকে কিছুটা নিয়ন্ত্রণে এনে অর্ষার দিকে তাকিয়ে বলে, আমার এই ব্যথাগুলো তোমার ভাবির মায়ের কাছে কিছুই নয় অর্ষা। তুমি তো প্রতিনিয়ত সেগুলো সহ্য করছো। অর্ষা এবার চুপসে যায়। বাড়ির প্রসঙ্গ কোথাও উঠলে সে কিছু বলতে পারে না। সত্যি বলতে তার বলার মতো কিছু থাকে না আর তখন। আহনাপুর চুপসে যাওয়া মুখটা দেখে প্রসঙ্গ পাল্টে পড়ল, অনেক ব্যথা করছে, কিন্তু আমি প্রকাশ করতে পারছি না। আপনার না সুইজারল্যান্ড যাওয়ার কথা আজ? অর্ষাও প্রসঙ্গ পাল্টে ফেলল, যাওয়ার পথেই তো অ্যাক্সিডেন্ট হলো। কিভাবে? অন্য একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগেছিল। আমাদের গাড়ি কাত হয়ে গেছিল, তাও আবার আমি যে সাইডে বসা ছিলাম, তাই এখন এই অবস্থা। ড্রাইভার অবশ্য এখনও হাসপাতালে ভর্তি। আঙ্কেল আন্টিকে বলেননি? না, অযথা টেনশন। হাসপাতালে গিয়ে কান্নাকাটি জুড়ে দিত। ওরা কোথায় এখন? আপনার চাচার বাসায়। আপনার তাহলে সুইজারল্যান্ড যাওয়ার ক্যান্সেল? আপাতত। অর্ষা নিশ্চুপ। তার আর কিছু বলার নেই। আহনাপ নিজেই জিজ্ঞেস করল, তুই যাওনি কেন চাচার বাসায়? এমনি ভালো লাগছিল না। রেনু আহনাপকে জিজ্ঞেস করল, কিছু খাইবেন ভাইজান? হ্যাঁ, ক্ষুধা লেগেছে খুব। বের হব না, ঘরে নিয়ে আয়। রেনু চলে গেল খাবার আনতে। অর্ষা মেঝের দিকে দৃষ্টি রেখে পায়ের নখ দিয়ে টাইলসের ওপর আঁকিবুকি করছিল। কিছু বলবে? জিজ্ঞেস করে আহনাপ। অর্ষা মাথা তুলে তাকায়। আহনাপের দিকে তাকিয়ে আটকে ওঠে। আতঙ্কিত স্বরে বলে, আপনার পিঠ থেকে রক্ত বের হচ্ছে। আহনাপ ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করে বলে, কোথায়? অর্ষা এগিয়ে যায়। তোয়ালে ধরতে গেলেই আহনাপ সাবধানী স্বরে বলে, খবরদার, তোয়ালে সরাবে না, আমার লজ্জা লাগে। অর্ষা দোটানাময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে হাসবে নাকি আহনাপের জন্য দুঃখ প্রকাশ করবে বুঝতে পারছে না। শুভ্র আলোকছটায় আহনাপের ফর্সা পিঠটিতে আলতো কাপা হাতে রক্ত তোলা দিয়ে মুছে দিচ্ছে অর্ষা। পাশেই তুলোর প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে রেনু। আহনাপের লজ্জা কিন্তু ভাঙেনি। সে তোয়ালে খোলেনি শরীর থেকে, শুধুমাত্র ক্ষতস্থান থেকে কিঞ্চিত সরিয়েছে। অর্ষার কাপা কাপা হাতের স্পর্শ বুঝতে বেগ পেতে হয় না আহনাপকে। সে অনেকক্ষণ যাবৎ চুপ থাকলেও এবার বলেই ফেলল, তোমার কি আবার জ্বর এসেছে? অর্ষা চমকে উঠে বলল, না তো। তাহলে এত কাঁপছো কেন?
রেনু মুখ টিপে হাসছে। অর্ষার কাপা কাপা হাতটি সেও লক্ষ্য করেছে, তবে এতক্ষণ কিছু বলার সাহস হয়নি। এখন আহনাব বলায় সে আর না হেসে পারল না। অর্ষা আরও বিব্রত বোধ করতে থাকে। আফারও মনে হয় শরম হইতেছে। মুখ টিপে হেসেই বলল রেনু। আহনাব অর্ষার দিকে ঘুরে বসল, অবাক হওয়ার ভান ধরে বলল, তাই নাকি? তাহলে তো শরমে শরমে কাটাকাটি হওয়ার কথা, কারণ আমিও শরম পাই। রেনু এবার শব্দ করে হেসে ফেলে। আহনাব ধমক দিয়ে বলে, হাসছিস কেন? লজ্জা পাওয়া কি খারাপ কিছু? রেনুর হাসি বন্ধ হয়ে যায়। সে স্ট্যাচুর মতো সোজা হয়ে দাঁড়ায়। অর্ষা ঠিক বুঝতে পারল না আহনাব তার পক্ষ নিল নাকি তাকে দিয়ে মজা উড়ালো। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না। আহিলের কাছে শুনেছে লোকটা নাকি ইন্ট্রোভার্ট স্বভাবের, কিন্তু কই, এখন তো তার এমনটা মনে হচ্ছে না। সে তো দিব্যি অর্ষার সঙ্গে মজা লুটছে। এর মানে কি তবে? কিন্তু আহিলে তো আর তাকে মিথ্যে বলবে না। সে ভাবনা চিন্তা বাদ দিয়ে যার পরনায় নিজেকে শান্ত করল। নিচু স্বরে বলল, আমি যাই, আপনি রেস্ট নিন। উত্তরের অপেক্ষা না করেই অর্ষা বড় বড় পা ফেলে আহনাবের ঘর থেকে প্রস্থান করে। আমিনা বেগমদের বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা পার হয়ে গেছে। বাড়ি ফিরে ছেলের এই অবস্থা দেখে তিনি কান্নাকাটি জুড়ে দিয়েছেন। জহির চৌধুরী অস্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আহনাব মূলত তার মতোই হয়েছে, সহজে নিজের সুখ দুঃখগুলো প্রকাশ করতে পারেন না, যেমনটা আমিনা বেগম অনায়াসেই পারছেন। আমিনা বেগম কাঁদতে কাঁদতে বলছেন, তুই আমায় আগে কেন জানাসনি বলতো? আমার ছেলের এই অবস্থা, আর আমরা আনন্দ করে এলাম। আহনাব তার মাকে বোঝানোর ভঙ্গিতে বলল, তেমন ক্ষতি তো হয়নি মা, তোমাদের চিন্তায় ফেলতে চাইনি, তাই জানাইনি। তিনি কাঁদতে কাঁদতেই রাগের সহিত বললেন, এখন কি আগে থেকে জানার জন্য তোর ক্ষতি হওয়া লাগবে? শান্ত হও মা। কি শান্ত হব? তুই কি বুঝবি সন্তানের জন্য মায়ের কত চিন্তা হয়? সেটাই তো, আমাদের পেটে তো কখনো বাবু হবে না। চিন্তিত হওয়ার ভান ধরে বলল আহিল। আহনাব মুচকি হাসে। আমিনা বেগম আগুন দৃষ্টিতে ছোট ছেলের দিকে তাকিয়ে বলেন, খবরদার, আমার সাথে একদম মজা নিবি না। আহনাব ইশারায় আহিলকে বলল মাকে আর না রাগাতে। সে নানানভাবে মাকে বোঝানোর চেষ্টা করছে, তবে কোনোভাবেই শান্ত করতে পারছেন না। না পেরে আহনাব শুয়ে পড়ে বলল, অনেক রাত হয়েছে মা, শরীরটা খুব খারাপ লাগছে। তিনি চোখের পানি মুছে বললেন, তুই ঘুমা বাবু, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না, তুমি গিয়ে শুয়ে পড়ো। চুপ করে থাক, কোনো কথা বলবি না। তুই অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবি আর আমি কাছে থেকেও ঘুমাবো? বিদেশ বিমুয়ে তো অসুস্থ হলেও জানাস না কখনো। জানিয়ে কি হবে? তুমি তো যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দেবে, এখনো একই কাজ করছো। যাও তো ঘুমাও। আমি কি বললাম তুই শুনিসনি? তুই আগে বিয়েটা কর, বউয়ের হাতে তোর সব দায়িত্ব দিয়ে তারপর আমি শান্তিতে ঘুমাবো। তুমি তাও ঘুমাবে না মা? আমি জানি ভালো করে। তিনি ফ্যাকাশে মুখে বললেন, না ঘুমালে নাই, প্রয়োজনে বউ শাশুড়ি মিলে ছেলের সেবা করব। জহির চৌধুরী বললেন, ছেলেটাকে এবার একটু ঘুমোতে দাও। ওষুধ খেয়েছো ভাইয়া? জিজ্ঞেস করলো আহিল। হ্যাঁ, আমি খেয়েছি। অর্ষা ঠিকমতো খাচ্ছে নাকি? ওষুধ খেয়েছে নাকি? ওর খবর নে আগে, যেহেতু তোর কারণেই এই বাড়িতে আসছে, সুতরাং অর্ষা এখন তোর রেসপন্সিবিলিটি। ও ঘুমাচ্ছে ভাইয়া, রেনু আপার থেকে জেনে নিয়েছি। আমিনা বেগম বললেন, ঠিক আছে, তোরাও গিয়ে এখন ঘুমিয়ে পড়। আমিনা বেগম রয়ে গেলেন। তিনি ছেলের মাথায় চুলে বিলি কেটে দিচ্ছেন। এতক্ষণ ক্ষতস্থানে ভীষণ যন্ত্রণা হচ্ছিল আহনাপের, তবে এখন মায়ের মমতাময়ী হাতের স্পর্শে দু চোখের পাতায় শান্তির ঘুম ভর করেছে। সকালে কলেজে যাওয়ার সময় কেয়া এসে উপস্থিত হলো এই বাড়ি। সকলের নাস্তা প্রায় শেষ। আহিলার অর্ষা বের হচ্ছিল, তখন মেইন গেটে কেয়ার সঙ্গে দেখা হয়ে যায়। অর্ষা দৌড়ে গিয়ে কেয়াকে জড়িয়ে ধরে। কেয়াও অর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। গতকাল তো তোর সাথে দেখা হলো না, তাই ভাবলাম আজ দেখা করে যাই। তোর শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ। তুমি আজ শোরুমে যাওনি? গিয়েছি, ভার্সিটিতে যাব আজ। পরীক্ষা আছে। পরীক্ষা কয়টায়? 10:30টায়। তোরা মনে হয় কলেজে যাচ্ছিলি, তাহলে আর দেরি করিস না, সাবধানে যা।
আহিল বলল, আমরা যাচ্ছি, তুমি ভেতরে যাও। না না, এসেছিলাম অর্ষাকে দেখতেই। অর্ষা অসহায়ভাবে বলল, ওর ভাই অ্যাক্সিডেন্ট করেছে জানো, করুণ অবস্থা। বলিস কি? কোথায় এখন? বাসায় আছে, দেখে আসো। বলল আহিল। কেয়া হাত ঘড়িতে সময় দেখে বলল, ঠিক আছে, তোরা সাবধানে যাস। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। অর্ষা এবং আহিল যাওয়ার পর কেয়া বাড়িতে ঢোকে। আমিনা বেগম ড্রয়িং রুম থেকে বেডরুমের দিকে যাচ্ছিলেন। রেনু দরজা খুলে দেওয়ার পর কেয়াকে দেখে দাঁড়িয়ে যান। হেসে বলেন, আরে কেয়া, তুমি এসো, ভিতরে এসো। কেয়াকে নিয়ে তিনি সোফায় বসলেন। কেয়া জিজ্ঞেস করলো, ভালো আছেন আন্টি? আলহামদুলিল্লাহ মা, ভালো। তোমার কি খবর বলো? কাল আসলে দেখা করোনি কেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সময় ছিল না আন্টি, আজ পরীক্ষা আছে তো তাই ছুটি নিয়েছি। ভাবলাম যাওয়ার আগে অর্ষাকে দেখে যাই। ওরা তো কিছুক্ষণ আগেই বের হলো। দেখা হয়েছে, আহনাব ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমিনা বেগমের হাসি হাসি মুখটিতে আধার নেমে আসে। মুখটা প্রায় কাঁদো কাঁদো। ধরে আসা গলায় বললেন, হ্যাঁ, কি যে হয়ে গেল? খুব বেশি অসুস্থ? হ্যাঁ, একটু আগে খাইয়ে ওষুধ খাওয়াই দিলাম, এখন ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে যখন তখন তো আর দেখতে যাওয়ার কিছু নেই, তাই কেয়া ছোট করে বলল, ও তুমি খেয়ে এসেছো? জি আন্টি। একটু থেমে কেয়া হাত ঘড়িতে সময় দেখে বলল, এখন তাহলে উঠি, আমি ভার্সিটিতে যেতে হবে। আচ্ছা, ভালো মতো পরীক্ষা দিও, আর সময় করে একদিন এসো। ইনশাআল্লাহ আসবো। বলেই কেয়া চলে যায়। আমিনা বেগম একবার আহনাপের রুমে উকি দিয়ে দেখেন জেগেছে কিনা। না, জাগেনি। কলেজে আসার পর থেকে ফোনে খুটুর মুটুর প্রেমালাপে ব্যস্ত লামিয়া। ওর ফিসফিসানি প্রেমালাপে বিরক্ত গ্যাঞ্জাম পার্টির বাকি সদস্য। এমনকি সে ক্লাসে বসেও পর্যন্ত বেঞ্চের নিচে মাথা লুকিয়ে ফিসফিস করে কথা বলছে। রেশমি প্রায় অতিরিক্ত বিরক্ত হয়েই লামিয়ার কোমরে খোঁচা দিয়ে বলল, দুনিয়াতে একলাই কি তুই পীড়িত করস? ফোন রাখ কইতাছি, এক্ষুনি ফোন রাখবি। লামিয়া বিরক্ত চোখে তাকায়। ফোন কেটে ফিসফিস করে বলল, এখন প্রেম করব না তো কখন করব? বিয়ের পর? বিয়ের পরেই করবি। বিরক্ত লাগতেছে তোর লুলামিগিরি। রেশমি, বাজে কথা বলবি না। অর্ষা যথাসম্ভব চেষ্টা করছিল ওদের কথোপকথনে কান না দিয়ে স্যারের লেকচারে মনোযোগ দেওয়ার জন্য। ওর বাম পাশে বসেছে জুই। সে কারোর সাথে মেসেজিং করছে আর মিটমিট করে হাসছে। ডান পাশে রেশমি আর লামিয়া ফিসফিস করেই তুমুল ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। একেই না বলে গ্যাঞ্জাম পার্টি। স্যারের অনেকক্ষণ যাবৎ ওদের লক্ষ্য করছিলেন। এবার তিনি কড়া কণ্ঠে লামিয়া ও রেশমির উদ্দেশ্যে বলল, কি হচ্ছে? জুই ভয়ে আটকে ওঠে। যদিও স্যার ধমক দিয়েছিলেন ওদের দুজনকে, তবে জুই ভেবে নিয়েছে স্যার ওকে ফোন চালাতে দেখে ফেলেছে, যার দরুন ভয়ের চোটে ফোন হাত থেকে ছিটকে অর্ষার পায়ের কাছে পড়েছে। ক্লাসের সকলের দৃষ্টি এখন ওদের বেঞ্চে বসা ওদের চারজনের ওপর স্থির। অর্ষা ফোন তুলে বেঞ্চের নিচ থেকে মাথা উঠাবে, তখনই ফোন ভাইব্রেট হওয়া শুরু হয়। স্যারও তখন ওদের বেঞ্চের সামনে এসে দাঁড়িয়েছে। স্যার ভ্রু কুচকে তাকিয়ে আছেন অর্ষার দিকে। গম্ভীর কণ্ঠে বললেন, কি প্রেম করছো? বিস্ময়ে হা হয়ে যায় অর্ষার মুখ। প্রেম আর সে তো এসবের আগেও নেই পিছেও না। সে তড়ি ঘড়ি করে বলল, না না স্যার। কি না না? দেখি ফোনটা দাও। জুই চোখ বন্ধ করে মনে মনে আল্লাহকে ডাকছে। স্যার ফোন হাতে নিয়ে দেখেন স্ক্রিনে লেখা সন্টু মন্টু চান। তিনি নামটা দেখে দুই ভ্রু উঁচু করে জোরে বললেন, সন্টু মন্টু জান। এই নাম শুনে ক্লাসের সবাই সমস্বরে হেসে ওঠে। স্যারও কেন জানি হেসে ফেলল। কিয়ৎক্ষণ বাদে সকলকে ধমক দিয়ে বলল, সাইলেন্ট। দ্বিতীয় দফায় ফোন ভাইব্রেট হচ্ছে। এবার স্যার নিজেই ফোন রিসিভ করে লাউড স্পিকারে দেন। তিনি কিছু বলার পূর্বেই ফোনের অপর প্রান্ত থেকে রাশভারী কণ্ঠে ভেসে আসে, এই বেয়াদব ফাজিল মেয়ে, এখন কেন উত্তর দিচ্ছেন না? আপনার জান জান বলা বের করবো আমি। আপনি চেনেন আমায়? খবরদার বলে দিচ্ছি, আমায় ডিস্টার্ব করবেন না। বলেই ফোন লাইন কেটে দেয় ছেলেটি। এবার সবাই স্তব্ধ হয়ে যায়, এমনকি স্যারও। স্যার বিস্ময় নিয়ে বললেন, তোমায় আমি অনেক সহজ সরল ভাবতাম অর্ষা। সন্টু মন্টু জান লেখা দেখে ভাবলাম থাক, দুদিন পর ভার্সিটিতে যাবে, এখন তো প্রেম করতেই পারে। কিন্তু এখন তো দেখছি ঘটনা ভিন্ন। তুমি একটা ছেলেকে ডিস্টার্ব করছো।
স্যারের কথা কর্ণকুহরে আঘাত করার পূর্বেই অর্ষার হাত পা কাঁপছে। এমনকি জুই বাদে গ্যাঞ্জাম পার্টির সকলেও অবাক, কারণ ওপাশে কথা বলা ছেলেটি ছিল আহনাব। সকলকে অবাক করে দিয়ে জুই ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। স্যার থতমত খেয়ে যায় ওর কান্না দেখে। জুয়ের দেখা দেখি লামিয়া আর রেশমিও কান্না শুরু করে দেয়। এদিকে অর্ষার তো স্যারের ধমক খেয়ে আগে থেকেই কাঁদো কাঁদো ভাব, এবার সেও পুরোপুরি কান্না শুরু করে। উপস্থিত সকলের চক্ষু চরক গাছ, সকলেই বিড়বিড় করছে। ড্রামাবাজগুলো নতুন ড্রামা শুরু করেছে আবার। স্যার বিস্মিত হয়ে বললেন,